কামাল, আপনাকে দিয়ে শুরু করি। কেমন লাগলো আপনার পূজার মধ্যে যে রাজনীতিবিদরা যে বক্তব্য দিলেন, এবং একরকম আমরা জনসংযোগ দেখলাম, নির্বাচনে জনসংযোগ দেখলাম, কিন্তু কিভাবে দেখছেন আপনি? পূজাটা ছিল উপলক্ষ মাত্র। এখন ওনাদের সামনে নির্বাচন আছে, নির্বাচনের আগে কিছু বলা দরকার। সাধারণ মানুষকে বলার একটা উপলক্ষ তো লাগবে, সেই উপলক্ষ হলো পূজা। ওনারা ওনাদের মতো বলেছেন, যার যা রাজনীতির কথা বলেছেন, যেভাবে বাড়তি ভোট পাওয়া যাবে সেটা বলেছেন। এবং এখন তো এটা বোঝাই যাচ্ছে যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হচ্ছে, এবং সেটা যদি হয় সেই ফেব্রুয়ারিতে খুব একটা দূর নেই। অলরেডি জামাত তো একটা তাদের প্রার্থী তালিকা ঘোষণাই করে দিয়েছে, এবং এই ঘোষণা করে দিয়ে কিন্তু সে অন্যদেরকে একটু বিপদে ফেলাই দিয়েছে, সবাইকে এখন থেকে করতে হচ্ছে। কারণ ওনারা তো এখন বলে কয়েই তার মানে আপনার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। বিএনপি আমি মনে করি তাদেরও একটা কিছু লোককে অন্তপক্ষে গ্রিন সিগন্যাল ওনাদের দেওয়া উচিত, যাতে নাকি তারাও এখানে যেতে পারে। তো সেটা হওয়া উচিত। হলে পরে হয় কি, মানুষের সঙ্গে যোগাযোগটা বাড়ে এবং মানুষের কাছে প্রতিশ্রুতিটাও দেওয়া হয়, এবং মানুষের সেই প্রতিশ্রুতির সঙ্গে তাদের কর্মকাণ্ডকে মিলিয়ে নিতে পারে। এটা একদিক দিয়ে ভালো মনে করি। কিন্তু আমি এবারের পূজার সবচেয়ে যেটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে, যে এবারের পূজায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এবারের পূজায় যে সমস্ত আপনার পূজাকে কেন্দ্র করে এর আগের বছরগুলিতে যে নিয়মিত একটা গন্ডগোল হতো, নিয়মিত একটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হতো, এবং সেগুলোর বিপরীতে এবারে পূজার সময় যে সমস্ত আইন শৃঙ্খলা যে ব্যবস্থাটা ছিল এবং যেভাবে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হতে পেরেছে, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ অনেকদিন ধরে মানুষের মধ্যে কিন্তু একটা মিথ চালু ছিল যে এদেশে বুঝি এই সংখ্যালঘু সম্প্রদায়ের একমাত্র বাপ মা হচ্ছে আওয়ামী লীগ। সেটা যে না, আর হলেও সেটা যে সৎ বাপ মা, সেটা এবার প্রমাণিত হয়েছে যে না, তারা না থাকলেই বরং শান্তিটা বজায় থাকে। এবং তারা যখন ছিলেন তখন এটাকে কেন্দ্র করে নানা রকম কিন্তু, এমনকি জাতীয় পর্যায়েও কিন্তু দাঙ্গা হয়েছে একবার। তো এটা আসলে যে তাদেরই কারণে এটা হয়েছিল, এবং তারা যে এখান থেকে সুবিধাটা নিত এবং ওদেরকে আসলে বেসিক্যালি জিম্মি করে রাখতো, এই জিনিসটা ভাই এবার সাধারণ মানুষ মানে ঘটনা প্রবাহের মাধ্যমে বুঝতে পেরেছে। নির্বাচনী প্রস্তুতি শেষ, বাট ইসলামী শরিয়া আইন কায়েম করার কথা বলছে। সেই ইসলামী শরিয়া আইন কায়েম বলতে আসলেই জামাত ইসলামে কি বলতে চায়, সেই প্রশ্নটা কিন্তু আমরা যখন করি তখন আমরা কোনো স্পেসিফিক অ্যান্সার কারো কাছ থেকে পাই না। এক একজন নেতা এক এক রকম উত্তর দেন। তো তাদের মধ্যে এত দ্বিধা কেন খোলাখুলি বলতে, যে আসলে তারা কেমন ইসলাম কায়েম করতে চান, কিভাবে দেশ শাসন করতে চান? আমি মাসুদ কামাল আপনার কাছে প্রশ্নটার উত্তর জানতে চাই, আপনি সংক্ষেপে বলেন, তারপর আমি এটা ব্রেকে যাবো আর কি। এখন ইসলামী আপনি বলছেন যে ওরা কিরকম সমাজ কায়েম, মানে আমরা কখনো স্পষ্ট করে শুনতে পাই না, জানতে পাই না যে ইসলাম শরিয়া আইন কায়েম করতে চায়, কিন্তু কেমন হবে সেটার ধরন, যেটা আমাদের এখানে অ্যাডভোকেট মুজিবুর রহমান বললেন যেটা স্পষ্ট করা উচিত, কিন্তু আমরা তো এই প্রশ্ন এটা নিয়ে আমি আমার নিজের মনে একটা বিভ্রান্তি আছে। আমি আসলে এটা জামাতের কাছে আমার একটা মানে দাবি বটে, সেটা হলো ওনারা আসলে যদি নির্বাচিত হন তাহলে ওনারা এই দেশে কী ধরনের শাসন ব্যবস্থা কায়েম করবেন, এটা ওনাদের ক্লিয়ার করা উচিত। আমরা আগে জানতাম যে ওনারা তো শরিয়া আইন কায়েম করবেন, মানে যদি ওনারা ক্ষমতায় যান। মাঝখানে আমি আবার একটা মানে আপনার একটা অনুষ্ঠানের কথা জানলাম, দিল্লিতে একটা প্রোগ্রাম হয়েছিল, ওখানে এই আমাদের বাংলাদেশের ব্যবস্থা নিয়ে ওরা আলোচনা করেছিল। ওখানে আমাদের এখানে হর্ষবর্ধন শ্রীংলা ছিলেন, শ্রীরাধা দত্ত ছিলেন, জেপি উন্দাল ইউনিভার্সিটির প্রফেসর টিচার, হ্যাঁ, উনি কিছুদিন আগে আমাদের এখানে এসেছিলেন। তো উনি ওই অনুষ্ঠানে বলেছেন যে ওনার বক্তব্য, ওনার অবজারভেশন, যে বাংলাদেশে জামাতে ইসলামের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসতেছে বলে উনি মনে করেছেন। এবং উনি এটা উদাহরণ দিতে যে বলছেন, উনি জামাতের যে নেতা নায়েবে আমির যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার সঙ্গে উনি কথা বলেছেন, এবং কথা বলে উনি তাহের সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি নির্বাচিত হলে ইসলামী শরিয়া আইন কায়েম করবেন কিনা। উনি বলেছেন না, উনি ডিনাই করেন না, উনি এভাবে বলেছেন, উত্তর দিয়েছেন যে আমরা কি কখনো বলেছি যে আমরা শরিয়া আইন কায়েম করব। উনি কিন্তু ক্লিয়ার কিছু বলেন নাই, বাট ওনার উত্তরটার মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়, এবং যে ধারণাটা নিয়ে শ্রীরাধা দত্ত তার দেশে ফিরে গেছেন, সেই ধারণাটা হচ্ছে যে না, ওনারা ইসলামী শরিয়া আইন কায়েম করছেন না। এর মধ্যে আমরা আরেকদিন দেখলাম এই একটা টেলিভিশনে ওনাদের এক লিডার কবির আহমেদ, সম্ভবত ওনার নাম, উনি স্পষ্ট করেই বললেন যদি জামাত নির্বাচিত হন তাহলে জামাত অবশ্যই শরিয়া আইন কায়েম করবেন। দেখুন, শরিয়া আইন নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নেই এখানে। আমি তো জানি না শরিয়া আইনটা কি,
আমাদের ডিটেল বুঝি না জিনিসটা কি আসলে। কিন্তু ওনাদের কাছে আমার দাবি, একজন উনি তো আমারও ভোট চান নিশ্চয়ই, হিসেবে একজন ভোটার হিসেবে আমি ওনার কাছে আমি দাবি করতেই পারি যে প্লিজ আপনারা বলেন, এক নম্বর কথা হলো যে আপনারা শরিয়া আইন কায়েম করবেন কি করবেন না। যদি না করেন তাহলে কোনো কথা নাই। যদি আপনারা শরিয়া আইন কায়েম করতে চান তাহলে শরিয়া আইনের স্বরূপটা কি হবে সেটা প্লিজ একটু এক্সপ্লেইন করেন জনগণের কাছে। কারণ আমি তো অন্ধকারের মধ্যে আমি যে হাত ঢুকাবো না, আমাকে তো জানতে হবে আপনি কি করবেন। সেটা আপনারা প্লিজ একটু জানান আমাদেরকে, আমরা কি জানতে চাই সেই শরিয়া আইনের স্বরূপটা কি হবে। সেই শরিয়া আইনটা কি অন্য কোনো দেশের মতো হবে, যদি কোন দেশের মতো হবে, শরিয়া আইন পৃথিবীর কয়টা দেশে চলছে সেটা আমরা কি জানতে চাই। আর যদি আপনি ওরকম না হন, আপনি যদি বলেন না আমি বাংলাদেশের প্রেক্ষিতে এখানকার কথা চিন্তা করে আমরা আমাদের মতো করে আইন করবো, এইটাই শরিয়া আইন, তাহলে সেখানেও আমার কিছু প্রশ্ন আছে। এক নম্বর সেটা আপনারা জানান। আর 2 নম্বর হলো শরিয়া তো একটা, ইসলাম তো একটা, সারা দুনিয়ার জন্য তো একটা ইসলাম। সৌদি আরবে যে ইসলামটা কায়েম করছে, আমাদের একই ইসলাম, তো আমাদের নবী তো একজন। শরিয়া আইন তো দেশ টু মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতে পারে না, আইন তো একই রকম থাকবে, তাই না? তো সেক্ষেত্রে সেটা কি, কোনো উদাহরণ আছে কি না, না থাকতে পারে, আমাদের জন্য কোনটা আপনারা কায়েম করবেন সেটা আমাদের ভাই ক্লিয়ার করেন। ক্লিয়ার না করলে হয় কি, আপনারা বললেন আমি শরিয়া আইন কায়েম করবো না, আমি খুশি খুশিতে আপনাদের ভোট দিলাম, পরে আপনি কায়েম করলেন, পরে আমি দুঃখিত হইলাম, এটা তো ঠিক না। আবার আপনারা যদি বললেন না, তো আমি দ্বিধায় পড়লাম, আমি শরিয়া আইন চাই, আমি আপনাদের ভোট দিলাম না, কিন্তু আপনার শরিয়া আইন কায়েম করলো, তখন আমার দুঃখ থাকলো যে এটা তো শরিয়া আইন চাইছিলাম, এটা তো বলে নাই, এই জন্য ভোট দিতে পারলাম না, তাহলে তো আমি তো ওই সব থেকে বঞ্চিত হইলাম। কাজে আমাকে ভাই ক্লিয়ার করেন আপনারা প্লিজ। মাসুদ কামাল, আপনি বুঝতে কতটুকু ক্লিয়ার হয়েছেন একটু মন্তব্য শুনতে চাই। আমরা যে বিষয়ে কথা বললাম এখানে একটু উল্লেখ করতে চাই আমি যে আমরা আসলে অনেকের ওয়াজ শুনি, তো এর মাঝে ইসলামী বক্তা আমির হামজার একটি কথা শুনলাম, জামাতে একটি ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন বলে তিনি বলছেন আর কি। তো আপনি এই কথাটার সাথে কিন্তু আমি যখন অ্যাডভোকেট ওই তো জামাতে ভোট দেওয়ার কথা উনি বলেছেন, অ্যাডভোকেট মুজিবুর রহমান যে কথাটা বললেন তার সাথে আমি 100% কানেক্ট করতে পারিনি, বাট কানেক্টেড, মানে একটু ধোঁয়াশা এখনও রয়ে গেছে। আপনি যদি এখানে কিছু মন্তব্য করতে চান করবেন, কিন্তু আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটা হচ্ছে যে আমরা চাঁদপুরে একটি ঘটনা ঘটতে দেখলাম, বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে প্রায় 25 জন আহত হয়েছে এবং ঘটনাটি ঘটেছে ফেসবুকে একটি বিকৃত ছবি পোস্ট করাকে কেন্দ্র করে। আপনি কিভাবে দেখছেন? আপনার মানে এই যে বিকৃত ছবি পোস্ট করার যে টেন্ডেন্সি, এটা আসলে আপনি কিভাবে দেখছেন, কোথা থেকে আসলো, এবং এই সংঘর্ষ তো আসলেই ভীষণভাবে অনাকাঙ্ক্ষিত। দেখেন, একটা জিনিস হলো, আমি প্রথম মুজিবুর রহমান ভাই সম্পর্কে বলি। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা কিন্তু লং রানে বোঝা যাবে এবং অনেকে আলোচনা করবেন। আমি তো একা না, আরও অনেকে শুনছেন, এটা তো লাইভ টিভিতে উনি বললেন, মানুষ শুনবেন। এবং উনি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে উনি একটা জবাব দিয়েছেন যে আসলে মানুষের যে মৌলিক যে প্রয়োজনগুলো সেগুলো পূরণ করার আগে তো এগুলি করা যাবে না। যেমন হাত কেটে দেওয়াটা, লোকটা যদি চুরি করার প্রয়োজন না থাকে, তারপরে যদি সে চুরি করে, তখন ওনার একটা, তো এটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা মানে আপনার মানে টেকনিক্যাল একটা জবাব। এই জবাবটা কে নেবেন এবং উনি কিভাবে মৌলিক চাহিদাগুলো প্রয়োজন আছে কিনা সেটা মেজার, উনি কিভাবে মৌলিক চাহিদাগুলো আমাদের মতো এসে পূরণ করবেন আগে, এটা করতে 100 বছর লাগতে পারে। কিন্তু মানে একটা মানুষের অভাব থাকবে না, তাই না? সে অবস্থায় সে চুরি করবে, তো অভাব থাকবে না, এটা উনি কিভাবে মানে ম্যানেজ করবেন এই রাষ্ট্রে, আমাদের অর্থনৈতিক অবস্থা। যদি সেটা সম্ভব হয় তাহলে সেখানে হয়তো উনি বলতে পারেন যে অভাব থাকবে না, এই অবস্থা আমরা তৈরি করতে 20 বছর লাগাবো, তারপরে আমরা দেখবো কি করা যায়। তো যাও কে নিয়ে, তারপরে এটা নিশ্চয়ই ওনাদের কোনো পরিকল্পনা আছে, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো উনি তবুতে একটা কিছু বললেন, এটা যেন ওনার পার্টি যেন বলে এই কথাটা সবাইকে। উনি তো পার্টির স্পোক্স পারসন না, তো ওনার এই কথাটা নিশ্চয়ই উনি একা একা বলেন নাই, পার্টি থেকে উনি ওইভাবে উনি জেনেছেন। তো আমি পার্টির কাছ থেকে স্পষ্ট একটা বক্তব্য জানতে চাই সবার জন্য। এগুলো একটা বিষয়। চাঁদপুরের ঘটনা আমি খুব সিরিয়াসলি বলি আপনাকে। দেখেন, আমরা মাঝে মাঝে বলি যে সোশ্যাল মিডিয়ার কোনো নিয়ন্ত্রণ নাই, যার যা ইচ্ছা হচ্ছে বলছে, এবং এক পর্যায়ে যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, দাঙ্গা পর্যন্ত হচ্ছে। এখন এই সোশ্যাল মিডিয়ার উপর সরকারের কি কোনো নিয়ন্ত্রণ থাকা উচিত না? আর নিয়ন্ত্রণের কথা বললে কিন্তু আমি ভয় পাই কিন্তু ধরো একটা আইন করবে, আইন করে সব কিছুকে তারা গলা টিপে ধরবে, ওইটা আমি বলছি না।
যে সোশ্যাল মিডিয়াগুলো জানা যায়, বোঝা যায় যে এটা করছে, আমরা তো বুঝলাম যে আপনি যদি একজন লোকের ছবি বিকৃত করেন, যে করেছেন উনি তো অজ্ঞাত কেউ না, আপনি ওনাকে জবাব দিতে মধ্যে আনেন, এবং উনি যদি পাওয়ারফুল কেউ হয়ে থাকে তাহলে বেশি করে আনেন, তাহলে হয় কি ওইটা একটা এক্সাম্পল তৈরি হয়, ওইটা একটা এক্সাম্পল তৈরি হয় অন্যদের জন্য। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে মানে এমন এমন কাজের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়, জেলে ঢুকানো হয়, যেটা নাকি মনে করেন অন্য সবাইকে আরো নিরুৎসাহিত করে, তখন মানুষ ছদ্মনামে করে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, কিছুদিন আগে আগের সরকারের আমলে ভালুকার একটা ছেলে কি বলে, ভালো ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে কি বলেছিল তৎকালীন প্রাইম মিনিস্টার সম্পর্কে, এই জন্য তাকে আপনি জেলে নিয়ে গেলেন। আমি তখনই ওই সময় ওই প্রাইম মিনিস্টার থাকতে আমি বলছিলাম, এই তাকে আপনি জেলে নিয়ে গেলেন, তাকে এখানে আপনার 1.5-2 বছর রাখলেন, তাকে জেলে নেওয়া হয় নাই, তাকে কিশোর সংশোধন কেন্দ্রে নেওয়া হয়েছে, ওখানে নিছেন। 1.5 বছর পরে যখন সে ওখান থেকে বের হয়ে আসবে, সে কি আগের ছেলেটা আসবে? নিশ্চয়ই না। ওই ছেলেটার জীবন আপনি শেষ করে দিলেন, কিন্তু যেটা আপনি ইগনোর করতে পারতেন। সে প্রাইম মিনিস্টার কোনো অশ্লীল গালিও দেয় নাই, জাস্ট এর কথা উচ্চারণ করছে। তো এখন আমার কথা হলো কি, এইগুলি করলে কিন্তু হিতে বিপরীত হয়। আপনি জিনিসটাকে যদি ভালোভাবে ব্যবহার, যেমন এখানে যে জিনিসটা হয়েছে, যদি জামাতের একজন এটা করে থাকেন, জামাতের যে পর্যায়ের নেতাই হন না কেন, ওনাকে কিন্তু ভাই প্রশ্নের মুখে আনতে হবে। এবং জামাত নিজেও এই কাজটা করতে পারতেন, যে আপনি আমার 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 রাজনীতি করেন, আমার রাজনীতিতে কোথায় আছে এগুলি করার? আমার রাজনীতি থেকে আসছে, আমার রাজনীতিকে এলাও করে এই ধরনের অন্য একজনের কুৎসা করা, এটাকে এলাও করে? কয় না তো। তাহলে আপনি এটা করলেন কেন? উনি বলেছেন যে আমি যেটা চালাই না আরেকজন চালায়, পরে আমি উড্র করছি, এগুলো বলেছেন উনি। যদি বলেও থাকেন তো যে চালায় তাকে ধরেন, বলেন আপনি কে চালায় তাকে। মানে এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা যার মধ্যে আছে, ওনার মধ্যে না থাকে, ওনার কোনো শিষ্যের মধ্যে থাকে, তাকে বিচারে আওতায় আনেন। এতে কি হতো, একটা উদাহরণ তৈরি হতো, ভালো উদাহরণ তৈরি হতো, তাহলে অন্যরা কিন্তু সতর্ক হতো। তা এখানে করা হয়নি, ওরা যেন মারামারি হয়েছে, এই পক্ষ মারামারি করছে, ওই পক্ষ মারামারি করছে, এখন কার দোষ কম কার দোষ বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে। ভাই দোষের কম বেশি হয় না, দোষী। আপনি করলেন কেন? আপনাকে সেন্সিটিভ, আপনি তো একটা মানে সিরিয়াস টাইপের লোক, আপনি তো গুরুত্বপূর্ণ একজন লোক। তো আমি মনে করি এগুলি কিন্তু এভাবেই নিয়ন্ত্রণ করতে হবে। আমি এই প্রশ্নটার উত্তর জানতে চাই অ্যাডভোকেট মুজিবুর রহমান। আসলে এই ট্রেন্ডটা যেটা মাসুদ কামাল বললেন যে আপনাদের রাজনীতি তো এটা নেই, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি যে অনলাইন ব্যাশিং জামাত পন্থী অনেক কর্মীর কাছ থেকে, সমর্থকদের দিক থেকে অনেক বেশি রকম আসে। যখন আপনার কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য যেটা জামাত ইসলামের রাজনীতির পক্ষে যায় না, তখনই আমরা দেখি যে জামাত ইসলামী যারা সমর্থন করে বা কর্মী, তারা তাদের অ্যাকাউন্ট দেখলে বোঝা যায় ভীষণ রকমভাবে মন্তব্য করতে থাকে, নেতিবাচক মন্তব্য করতে থাকে। তো আমরা এই ট্রেন্ডটা দেখে এসেছি, এবং এই ট্রেন্ডটা তো আসলে অনলাইন থেকে যে রিয়েল লাইফে যে সম্ভব আসা, সেটাই কিন্তু আমরা দেখলাম যে অনলাইন থেকে রিয়েল লাইফে আসলো। তো আপনি একটু বলবেন কি আমাকে যে এটা আসলে জামাত ইসলামী কেন আগে থেকে, আমরা কিন্তু অনলাইনের যে বট বাহিনী বলেন, গালিগালাজ বলেন, সেটা নিয়ে অনেকবার কথা বলেছি, কিন্তু তারপরও সেটা যদি থামানো যেত, তাহলে একজন ব্যক্তি ভুল করে ছবিটা পোস্ট করেছেন উনি বলছেন, কিন্তু ভুল করে তো উনি এডিট করেননি। তো এই ছবিটা উনি এডিট কেন করলেন? নিশ্চয়ই তার উদ্দেশ্য ছিল। একটু বলবেন আপনি ব্যাখ্যাটা কি হতে পারে? এই জায়গায় আপনার চাঁদপুরের ঘটনা আমি ডিটেলসটা এখনো জানার সুযোগ হয়নি, যার কারণে আমি অ্যাকুরেট মন্তব্য করতে পারবো না। একটু এই প্রসঙ্গে আমি শুধু বলি যে অন্যায় সকলের বেলায় অন্যায়, এটা যে পার্টি বেসিসে হোক, সাধারণ জনগণের ক্ষেত্রে হোক, অন্যায়কে নির্মূল করার জন্য দুটি পদ্ধতি। একটা হচ্ছে চিহ্নিত করা প্রপারলি, কোনো বায়াস যেন না হয়, এবং অ্যাকুরেট চিহ্নিত করতে হবে এবং তাকে শাস্তি বিধান করা। আমাদের দেশে কিন্তু যে আইন আছে, প্রচলিত আইনে কিন্তু দোষীকে বা যিনি অন্যায় করছেন তাকে শাস্তির বিধান আছে। এই শাস্তি পর্যন্ত যেতে হলে আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হয়, পুলিশ যেটা ভেরিফিকেশন করে আমরা চার্জশিট বলি, তারপরে সাক্ষী হয়, সাক্ষীর পরে প্রমাণ সাপেক্ষে তার শাস্তি হয়। এই জায়গা দিয়ে এই দীর্ঘসূত্রিতা বলি কিংবা এই প্রসেসের মধ্যে যখন যায়, তখন দেখা যায় যে সে প্রকৃত যিনি দোষী উনি বের হয়ে যাচ্ছেন, এবং ইনভেস্টিগেশনের কোনো পর্যায়ে ভুল ইনভেস্টিগেশন করতে সে শাস্তি পাচ্ছে না, যার কারণে এই অপরাধগুলো নির্মূল হচ্ছে না। অপরাধের ক্ষেত্রে আমরা বলবো যে প্রকৃতপক্ষে দোষী যিনি, সেটা যে বিচারে হোক, যে দলের হোক, যে কর্মী হোক এবং যে ধর্মের হোক, মিথ্যা বলার অপরাধকে আপনারা কিভাবে দেখবেন? অবশ্যই সেটা অন্যায় হবে। আপনাদের জামাত ইসলামের যে নেতা
বক্তব্য দিয়েছেন, অসত্য কথা বলেছেন, পরে দুঃখিত বলেছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দেখলাম না? এটা সাংগঠনিকভাবে জামাতের যেটা পদ্ধতি আছে, বা আমি যেহেতু আগে ছাত্র সংগঠনে ছিলাম, জামাতের এখন পুরো প্রচেষ্টা আমি জানি। এখানে জামাতের এটা তো ক্যাডার ভিত্তিক সংগঠন, আপনি নিশ্চয়ই জানেন। এখানে প্রথম সমর্থক হতে হয়, তারপর তার কর্মী হয়, তারপরে সদস্য হয়। আবার সংগঠনের শিবিরের কিন্তু ডিফারেন্ট, সাথী তারপর সদস্য। তো এই যে পদ্ধতিগত ক্ষেত্রে যারা পরিবর্তন হয়, তার নৈতিক পরিবর্তন হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে তার অধ্যয়ন, নৈতিক উন্নয়ন, তার কি বলে আপনার আচার আচরণের পরিবর্তন, এরপরে কিন্তু সে অগ্রসর হয়। এবং এদের দেখা যায় যে যারা সিনিয়র লেভেলে থাকে এরাই অপরাধগুলোর সাথে জড়িত হয় না। নিচের দিকে যে একজন সমর্থক ফর্ম পূরণ করলো, মাত্র আসলো, সে তো একটা সাধারণ জনগণের মধ্যে, তাকে তো ওই তো নৈতিক সংশোধন করার সুযোগ থাকে না। এই জায়গায় যদি কেউ অন্যায় করতে, এরপরও শাস্তির বিধান আছে। আর সংগঠন পরিপূর্ণভাবে আমরা দেখছি না কেন? এটা যদি স্পেসিফিকলি উদাহরণ দেওয়া হয়, আপনাকে উদাহরণ দিয়ে যদি আপনি যথাসময় জায়গায় আপনি প্লেস করতে পারেন, অবশ্যই এটা শাস্তি হবে, কারণ এই ধরনের সুযোগ নাই। শহীদুল ইসলাম বাবুল, বিএনপির এখনো প্রার্থী ঘোষণা বা প্রার্থীদের কনফার্মেশন দেওয়ার কাজটা কতটুকু? আমরা তো দেখছি যে সেখানে এত প্রার্থী, যে অনেকেই বলছেন যে প্রার্থী ঘোষণা করলে সংঘর্ষ লেগে যাবে। কবে প্রার্থী ঘোষণা হতে পারে? আমার ধারণা আগামী মাসে কিছু কিছু প্রার্থী গ্রিন সিগন্যাল দেওয়া হবে। আর চূড়ান্তভাবে তো আপনার যখন শিডিউল ডিক্লেয়ার হবে, তখন নমিনেশন বোর্ড আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, তারা তখন চূড়ান্তভাবে সেটা চূড়ান্ত করবেন। তবে আশা করি, আমাদের তো আসলে এটি ঠিক, এক এক জায়গায় অনেক প্রার্থী আছে, প্রত্যেক আসনে অসংখ্য প্রার্থী আছে। আমাদের জন্য এটা ডিফিকাল্ট। বিএনপির মতো রাজনৈতিক দল থেকে দীর্ঘদিন একটা নির্বাচনই হয় না। আসলে বিএনপি তো 2001-এর পরে একটা ভালো নির্বাচন পায় নাই, যে নির্বাচনে একটা মানুষ ভোট দিতে পারবে বা নির্বাচন করতে পারবে। তো এবার যেহেতু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে, আমাদের দলের অসংখ্য প্রার্থী আছে। আবার এটাও ঠিক যে অনেক জায়গায় আমাদের মোটামুটি নির্ধারণ করাই আছে, মোটামুটি অনেক জায়গায় গ্রিন সিগন্যাল অলরেডি দেয়া হয়েছে। গ্রিন সিগন্যাল দেওয়া না হলেও বোঝা যায় যে কে কোথায়। বিগত দিনে অনেকে সিনিয়র এমপি আছেন, তারা কাজ করছেন, মোটামুটি বোঝাই যাচ্ছে এরকম 100, 150, 200 আসনে প্রায় আছে। এর বাইরে যেগুলো আছে, হয়তো জোটগতভাবে নির্বাচন হইলে তাদেরকে এনগেজমেন্ট করা বা তাদেরকে প্রোভাইড করা, এই বিষয়গুলো আছে। তো আমি যতটুকু শুনেছি, সালাউদ্দিন সাহেব কালকে বলছে যে দ্রুততম সময়ে আমাদের কিছু প্রার্থীকে বা একটা অংশকে আমরা গ্রিন সিগন্যাল দিয়ে দেব মোটামুটি পার্টির পক্ষ থেকে, এবং সেটা শিডিউল ঘোষণার পরে চূড়ান্ত করা হবে। ওকে, কিন্তু অনেকে বলছেন যে আপনি যেমনটি বললেন যে দীর্ঘদিন নির্বাচন হয়নি এবং সেই কারণে অনেক ত্যাগী নেতা আছে যারা নির্বাচন করতে চাইবে। এই জায়গাটি আপনারা কিভাবে মোকাবেলা করবেন, যেহেতু আপনাদের অনেক প্রার্থী আছে? আশঙ্কা হচ্ছে যে সংঘর্ষ লেগে যেতে পারে এবং অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তো দাঁড়াইতেই পারে, এটা ঠিকই আছে। কিন্তু আমি মনে করি না এইবার যে এইভাবে কোনো সংঘর্ষ বিশৃঙ্খলা বিচ্ছিন্নভাবে হতেও পারে, হবে না একেবারে নিশ্চয় করে বলা যায় না। তবে আমাদের অধিকাংশ আসনে মোটামুটি তো সেট করাই আমি যতটুকু দেখি বা বুঝি, যে কারা নির্বাচন করবেন, কারা করেছেন সেরকম। এবং এর বাইরেও কাজ করা হচ্ছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজ করছেন, স্ট্যান্ডিং কমিটি কাজ করছেন, এইগুলা প্যাচ আপ করার জন্যে বা সেট করার জন্যে অনেক কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আরও আগে থেকেই শুরু হয়ে গেছে। এবং মোটামুটি সেটেলমেন্ট প্রায় 200 সিটে মোটামুটি একটা সেটেলমেন্ট হয়ে গেছে। বাকি যে সিটগুলো সেগুলো রাখা হয়েছে, যদি জোটগত কোনো নির্বাচন হয় বা কন্ট্রোভার্সি আছে। 200 আসনে সেটেলমেন্ট হয়ে গেছে, আমি যতটুকু বুঝি। ওকে, মাসুদ কামাল, আপনার মন্তব্য শুনতে চাই। যেটা অনেকেই বলে থাকেন যেটা একটা আশঙ্কার বিষয়, বিএনপি যখন তাদের প্রার্থীদের তালিকা ঘোষণা করবে তখন হয়তো কেউ কেউ বিদ্রোহ করে ফেলতে পারে, স্বতন্ত্র ইলেকশন করতে পারে, আবার অন্য দলে চলে যেতে পারে। এবং অন্য দলগুলো আসলে মুখে আছে বিএনপি যারা নমিনেশন পাবে না তাদেরকে নিজের দিকে টানার জন্য। এখন তো জোটেরও একটা পাশাপাশি রাজনীতি চলতেছে। আপনি কিভাবে দেখছেন আসলে বিএনপি কি এই চ্যালেঞ্জটা ফেস করবে কিনা? করবে। বিএনপি তো বড় দল না, বড় দল যখন কিছুটা করে, শুনেন ভাই, আপনি যখন ছোট একটা শিশির থেকে আরেকটা শিশির থেকে পানি ঢালবেন, খুব ইজি, এক ফোঁটা পড়বে না। আবার যদি একটা চৌবাচ্চা থেকে আরেকটা চৌবাচ্চা পানি যদি বালতিতে নিতে যান, 2 ফোঁটা পানি পড়বেই ভাই, এটা কোনো বিষয় না। এতে বিচলিত হলে হবে না। বরঞ্চ এটা আমি মনে করি আগে করে দেওয়া উচিত। আগে করলে হয় কি, ক্ষতিটা এর মধ্যে পুষিয়ে নেওয়া যায়, সেটেলমেন্ট করার সুযোগ থাকে। আর যদি আপনি পরে করেন তখন সময় পাবেন না আপনি, তখন আপনি প্রচারণা করবেন নাকি আন্ডারস্ট্যান্ডিং করবেন। কাজে এটা কিন্তু হতো না। জামাত কিন্তু একটা খুবই ম্যাচিউরড পলিটিক্স করছে, তারা আগে ঘোষণা করে দিছে। জামাতের সুবিধাটা কেমন বলি, জামাত যেমন 300 আসনে ঘোষণা করে দিচ্ছে। জামাত যদি কালকে বলে যে ধরেন ওনাকে ঘুরল, ওনাকে এক জায়গায় ঘোষণা, কালকে জামাত বললো যে ভাই আমার জোটের কারণে তোমাকে বসতে হবে, উনি চুপচাপ কিন্তু বসে যাবে।
কিন্তু বিএনপির জন্য বসানো কঠিন। উনি জামাত কিন্তু কখনোই কোনো বিদ্রোহ প্রার্থী দাঁড় করাবে না, মানে দাঁড়াবেই না, কিন্তু বিএনপি তাদের থামাতে আমরা পারবে কি না। এই বিশ্লেষণটা একটু সংক্ষেপে করতে পারি যে আমরা জানি যে বিএনপির প্রার্থীকে বসানো কঠিন, কিন্তু কেন আসলে কঠিন, এবং জামাতের ক্ষেত্রে যেটা কঠিন না? এটা কঠিন না এখানে। আচ্ছা, জামাতের যারা, আমি যতটুকু ভুল না বলি ভাই, ভুল হলে বলে দিন, জামাতের যারা রোকন আছে তারা দলকে নিয়মিত টাকা দেয়, তাদের ইনকামের একটা পার্সেন্টেজ, যেমন যদি 5% নাকি বেশি 5% দেয়। 5% জামাতের লোকজন পার্টিকে দেয়। বিএনপির কয়জন দেয় ভাই? বিএনপির ওয়েট করে আমি কি নিব? এটা হলো পলিটিক্সের চরিত্র ডিফারেন্ট ভাই। কাজেই এটা তো অন্য জিনিস। জামাতের প্রত্যেকটা লোক, যারা কর্মী যারা আছে, তারা দলটাকে গড়ে তুলেছে। আর বিএনপির যারা এমপি প্রার্থী অনেকে হবে, যারা জীবনে এমনও আছে তারা এমপি হওয়ার জন্য মনোনয়ন চাইবে, আমারে দেন, আমি খুব ভালো প্রার্থী, সে কোনদিন বিএনপি করে নাই, হয়তো একজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, উনি যাবেন, যে বলবেন আমার মনোনয়ন দেন। এখন ওই মেজর জেনারেল কি জামাতে যাবে প্রার্থী হওয়ার জন্য? যাবে? যাবে না তো। যদি সে খুবই ইসলামপন্থী লোক হয়, যদি উনি জামাতকে ভালোবাসেন, তাও যাবে? যাবে না। কেন যাবে না? কারণ সে জানে এভাবে হুট করে গেলে পাওয়া যায় না। তো এটা হলো পলিটিক্সের ক্যারেক্টারটা ডিফারেন্ট। আমি কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু বলছি না, এটা ভালো মন্দ এটা জনগণ দেখবে। বাট পলিটিক্সের যে টাইপটা তো ডিফারেন্ট টাইপ। তো যে কারণে বিএনপি তো অনেক বড় দল হওয়ার কারণে তাদের এখানে বিভিন্ন জায়গার লোক আছে, এটা বিগ প্ল্যাটফর্ম। ওকে, আমাদের একেবারেই সময় নেই। আমি অ্যাডভোকেট মুজিবুর রহমান, আপনার কাছে একটু শুনি। যেমনটা আমরা কথা বলছিলাম যে জামাত ইসলামের প্রস্তুতি শেষ, কিন্তু আমরা তো দেখলাম যে জামাত ইসলামী পিয়ারের দাবিতে রাস্তায় আছে। তো এখন প্রস্তুতি শেষ, আবার প্রস্তুতি শেষ না, কারণ হচ্ছে যে পিয়ারের যে দাবিতে আছে, পিয়ারের দাবি আর হচ্ছে যে ব্যক্তি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন, আমাদের প্রচলিত যে নির্বাচনী পদ্ধতি এখন ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সেটা তো একেবারেই ভিন্ন। ধরা যাক আপনার পিয়ারের জন্য আপনার দলগুলো সবগুলো দল এক হয়ে গেল, তো সাধারণ মানুষই তো আসলে প্রস্তুত না পিয়ার কি বুঝতে, তো সেটাও তো প্রস্তুতির অংশ হতে হবে। সেই জায়গা থেকে কন্ট্রাডিক্ট করছে কিনা? এই জায়গায় আপনার, যেহেতু আপনি মিডিয়াতে আছেন, আপনি হয়তো লেটেস্ট তথ্য জানেন, মাসুদ কামাল ভাই আরও ভালো বলতে পারবেন। আলোচনা পর্যালোচনার মধ্যে কিন্তু একটি মতামতের মধ্যে একটা ঐক্য হয়ে গেছে। বিএনপি ফার্স্ট দ্বিকক্ষ বিষয় আইনসভার কথা বলেছে, তার একত্রিত হয়েছিল, এবং সে জায়গায় স্বাভাবিক সাধারণ ভোটে নির্বাচিত হবে এভাবেই ছিল কথাটা। কিন্তু এখন যেহেতু পিয়ার প্রসঙ্গ আসে, সে জায়গায় যে কথাগুলো আসছে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে একটা ঐক্যমত্য এখানে হয়ে গেছে যে উচ্চ কক্ষে পিয়ার হচ্ছে, নিম্ন কক্ষে পিয়ার হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু কমিশনের যিনি আছেন আলী রিয়াজ সাহেব থেকে শুরু করে সকলে কিন্তু এই একটা সাউন্ড দিয়ে দিয়েছেন, এটা মার্কেটের প্রচলিত আছে। সুতরাং পিয়ার আসলে পুরোটা হবে কিনা সেটা এখনো পর্যন্ত সেটা পদ্ধতিগত ক্ষেত্রে একটু আলোচনার মধ্যে আছে। আমার মনে হয় এটা বোধহয় বিএনপিও রাজি হয়ে যাচ্ছে, যতটুকু আমরা যেহেতু বাইরে থেকে দেখতে পাচ্ছি। নিম্নকক্ষে এবং এই জায়গায় জামাত বা সকলে মিলে এই জায়গায় ছাড় দিয়ে দিয়ে এই জিনিসটা হচ্ছে। আর বাকি একটু কথা বাদ পড়ে গেছে, আমার আগে বলি নাই, সেটা হচ্ছে যে এই ইলেকশন যখন ইশতেহার আসবে, ওখানে কিন্তু যার যার দলের দাবিগুলো আসবে, যেগুলো জনগণের কাছে যাবে, তারা যাবে এবং এই কক্ষে এই বিষয়ে আমরা চাই, তার ভিত্তিতে জনগণের ভোট প্রার্থনা করবেন, ভোটের ভিত্তিতে তারা বিজয়ী হলে ওই আয়গুলো করবেন, যেটা স্বাভাবিক গণতন্ত্রের প্র্যাকটিস। তো এই জন্য ওই শরিয়া আইনের কথা বলেন, যেটা বলেন নির্বাচন ইশতেহার যখন আসবে তো অপেক্ষা করতে হবে। এক, দুই হচ্ছে যে জামাতের ইশতেহারটা কি আমরা জামাত ইসলামের কাছ থেকে পাবো নাকি জামাত ইসলামী যে ইসলামী দলগুলোর সাথে জোট করছে তাদের সহ ওটা আসবে? এই দলের ইন্ডিভিজুয়াল হবে প্লাস জোটের ক্ষেত্রে হবে। আর এই ক্ষেত্রে জোটের কিভাবে হচ্ছে এগুলো এখনো আর পরিষ্কার না, সবাই তো আলোচনার মধ্যে আছে। বিএনপিও জোট করার চেষ্টা করছে, জামাত সহ অন্যান্য ইসলামী আন্দোলন তারা জোট করার চেষ্টা করছে। এটা যখন একটা সেটেল হবে তখন তো নির্বাচনী ইশতেহারের প্রশ্ন আসবে, সবাই জনগণের কাছে যাবে, তাদের কথাগুলো তারা বলবেন এবং সেই প্রেক্ষিতে নির্বাচনটা হবে এবং সেখানে আমরা অতদিন মধ্যে আমাদের অপেক্ষা করতে হবে। আর এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেটা আপনি বলছেন, কিন্তু এক্ষেত্রে জামাত কিন্তু এর আগেও বলেছে, আমির জামাত যিনি অসুস্থ হওয়ার আগেও বলেছেন যে আমরা যে ক্যান্ডিডেটগুলো ঘোষণা করেছি এগুলো আমরা কাজ করছি বটে, কিন্তু এগুলো পরিবর্তন হতে পারে। তো যখন কালকে আবার সেক্রেটারি জেনারেল বলছে আমরা 100 সিট জোটের জন্য ছেড়ে দেবো, এভাবে দেখা যাচ্ছে যে কাজ করছে তারা এবং এর মধ্যে দিয়ে যখন জোটের ক্ষেত্রে হবে তখন একটু রিঅ্যারেঞ্জ হবে প্রার্থীর ক্ষেত্রে, যাতে সে তারা নির্বাচনে বিজয়ী হতে পারে। আর জামাতের জন্য এটা সহজ, এটা আমাদের মাসুদ ভাই বলেছে সহজ এই জন্য যে একটা কমান্ড কন্ট্রোল থাকে কর্মীদের প্রতি, যেখানে বিদ্রোহী প্রার্থী থাকে না বা এরকম সম্ভাবনা নাই, যেটা বিএনপির ক্ষেত্রে হচ্ছে আপনি বলেছেন। তো এই ফ্যাসিলিটিতে ইসলামী দলগুলো একটা অ্যাডভান্টেজ আছে নির্বাচনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে আমি বলবো। আর
কম্পিটিশন তো অবশ্যই হইতে হবে, নাহলে তো আর এটা ক্রেডিবল ইলেকশন হবে না। গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই নির্বাচনের ক্ষেত্রে ভালো ক্যান্ডিডেট যদি থাকে, পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা আমাদের সুষ্ঠু শেষ করে দিতে হয়, হবে, একেবারেই সময় নেই। তাহলে একটা সুষ্ঠু নির্বাচন পাবে, জনগণ ভালো প্রতিনিধি পাবে, সেটা আমরা চাই। ধন্যবাদ আপনাকে। 30 সেকেন্ডসে যদি আপনি শহীদুল ইসলাম বাবুল কিছু অ্যাড করতে চান। আমরা তো আসন ছাড়ার কথা শুনছি, আপনাদের এখানে এরকম কোনো আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ, আলোচনা হচ্ছে, তো অবশ্যই হচ্ছে। সমমনা রাজনৈতিক দল যারা আছে তাদেরকে কিভাবে প্রোভাইড করা যায়, কতটুকু প্রোভাইড করা যায়, যে আমাদের মতো হয়তো আমরা 100 আসন ছাড়তে পারবো না, কিন্তু আলোচনা হচ্ছে কিন্তু আলোচনা হচ্ছে এবং এটা পজিটিভলি আগাচ্ছে। ওকে।